লোক প্রশাসন বিভাগের প্রিয় বন্ধু, ফেসবুকের প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই যে কলা ভবন, এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমরা ভর্তি হয়েছিলাম অনার্সে। অত্যন্ত গর্ব একটি, 1973-এ আমরা একটি স্বাধীন বাংলাদেশ নিয়ে 1975-এ আমরা এই বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করেছিলাম। 1973 সালের জুলাই মাসে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষে আমরা মাস্টার্সের প্রথম ব্যাচ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 15 থেকে 20 জন ছাত্র দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল অধ্যাপক নূর মোহাম্মদ মিয়ার নেতৃত্বে। আমাদের সেই সময়কার বাঘা পুরুষদের কথা মনে পড়ে, আমি অতীত একটু বলবো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরী ম্যাক স্যারের কথা সবাই আমরা পুরানো যারা ছাত্র আছি তারা আজও তাকে স্মরণ করি। উনি একবার আমাদের ক্লাসে এক এক করে সবাইকে জিজ্ঞেস করেছিল, তোমরা কি নিউ মার্কেটে যাও? একজন একজন করে। আমরা সবাই অকপটে বলেছি, না স্যার, আমরা নিউ মার্কেটে যাই না, কারণ নিউ মার্কেট ছিল একটা আড্ডাখানা। উনি টেবিলের জোরে একটা হাত দিয়ে বললেন, অল ইউ আর ডাফার্স। আমার সমস্ত চুল সব সাদা হয়ে গেছে। আই ইউজ টু ভিজিট নিউ মার্কেট ইচ অ্যান্ড এভরি ইভিনিং, বাট আই সি তোমরা প্রতিদিন নিউ মার্কেট যাচ্ছ, বাট ইউ আর গোয়িং টু দ্য ইস্টার্ন পার্ট অফ নিউ মার্কেট, নট ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ নিউ মার্কেট। দ্যাট ইজ ওয়েস্টার্ন পার্ট ছিল লাইব্রেরি। মানে উনি পড়াশোনার জন্য ওই বৃদ্ধ বয়সেও সে নিউ মার্কেটের পশ্চিম দিকে ওই লাইব্রেরিতে যেত। আমরা পূর্ব দিকে আড্ডা মারতে যেতাম, সত্যি কথা। যাই হোক, সেসব মহাপুরুষ আজ গত। মুজাফর আহমদ চৌধুরীর জীবিত থাকাকালীন অবস্থায় এই মঞ্চেই আমরা নবীন বরণে অনেক সময় গান পরিবেশন করতাম। ডক্টর হাবিব জাফরুল্লাহ আমার বন্ধু ছিল, খোদাবক চৌধুরী আমার বন্ধু। আমাদের ব্যাচের 15 জনের মধ্যে 2 জন মারা গিয়েছেন। তো লোক প্রশাসন বিভাগে আমাদের স্মৃতি 1 বছরে না বললেই নাই। আজকে মিসেস আসাদুজ্জামান ভাবি এখানে আছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান ছাত্র ছিলাম। আসাদুজ্জামান স্যারের বিয়ের সময় তার বরযাত্রী হিসাবে আমিও তার সাথে গিয়েছিলাম। আসাদুজ্জামান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 টাকা বেতন পেতেন, কিন্তু উনি মানুষকে খাওয়াতে এত পছন্দ করতেন, আমাদের ছাত্রদেরকে এত ভালোবাসতেন, আমাদের এত খাওয়াতেন যে উনি টিচার্স কমন রুমে হয়তো 1000 টাকা বেতনের উনি 4000 টাকা কমন রুমে বিল পরিশোধ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত। 47 সালের পরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান কর্তৃক এই কলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 69-এ আমরা যখন ভর্তি হই, আমাদের কোনো ভর্তি পরীক্ষার দরকার ছিল না, মার্কশিটের উপর ভিত্তি করে আমাদের ভর্তি করা হতো। আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কয়েক শতগুণ বেড়েছে, কিন্তু সেই কলা ভবনই আছে। আজ পর্যন্ত কোনো সংস্কার বা নতুন কোনো কলা ভবন হয়নি। ওই দিন প্রায় 40 বছর পরে লোক প্রশাসন বিভাগ, আমরা যখন নিচতলায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ছিল পলিটিক্যাল সায়েন্সের পাশে, সেটা 4 তলায় বুঝতে ওখানে গিয়েছিলাম। উপরে উঠতে দেখলাম সব ডিপার্টমেন্টের সরাসরি, কিন্তু ব্যাপকতা অত্যন্ত সীমিত। আসলাম গত শনিবারে টিএসসিতে। আমার খুব দুঃখ লাগলো, টিএসসিদের পাশেই আমাদের একটা সুইমিং পুল এখনো আছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমান ছাত্ররা জানে না যে এখানে একটি সুইমিং পুল আছে। সেই সুইমিং পুলে বড়শি দিয়ে মাছ ধরা ছবি আমি তুলেছি এবং সেটা ফেসবুকে দিয়েছি। আমাদের বর্তমান ছাত্ররা কি এতই ব্যস্ত যে এখানে সুইমিং পুলে আমরা সে সময় সাঁতার কাটতাম, সেটা আজকে কত ময়লা, নোংরা এবং
অপরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর কোনো যেমন দায়িত্ব নিচ্ছে না। ছাত্ররা, তোমরা যারা ভবিষ্যতে এদেশের কর্ণধার হবা, তোমরাও দেখছো না, এটা খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা যে ছিল না তা নয়, কিন্তু আমাদের দুঃখজনক, আমরা কখনো প্রেমই করতে পারতাম না, কোনো মেয়েরা আমাদেরকে পাত্তা দিত না, কারণ তখন আমরা বেকার ছিল। আমার মনে আছে একটি মেয়েকে ভালোবাসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি। প্রকাশ করার জন্য আমার মনে আছে সলিমুল্লাহ মুসলিম হলে আমি থাকি একটি রাত, সারা রাত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই একটা লাইন লিখেছিলাম, সেই লাইনটা আমার এখনো মনে আছে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন দিয়ে। এই লাইনটা লিখে আমি একটা বইয়ের মধ্যে মাসের পর মাস ক্লাসে নিয়ে আসছি, কিন্তু তাকে দিতেও পারিনি, কিন্তু দেওয়ার আগে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমাদের সেই সব অপ্রকাশিত প্রেম 30 বছর 40 বছর পরে আমরা প্রকাশ করছি। যারা আমাদের এখনো বন্ধু হিসেবে আছে, আমাদের মধ্যে ছিল প্রেম, আমাদের মধ্যে ছিল ভালোবাসা, আমাদের মধ্যে ছিল ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে ছিল পরস্পর প্রতি সম্মাননা, যার মধ্যে আমাদের মধ্যে একটা সেই সময় প্রাণ ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্যি, আজ সে প্রাণ ঝাল মশলা, প্রাণ চানাচুর, প্রাণ ম্যাঙ্গো জুস আর প্রাণ RFL কোম্পানি হিসেবে ছাত্রদের মধ্যে সীমা। ধন্যবাদ। আমি এ পর্যায়ে জনাব SM ফরিদুদ্দিন, সেকেন্ড ব্যাচ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সহপাঠী এবং মানুষ সবার প্রতি রয়েছে আমার শুভেচ্ছা। এতক্ষণ এই যে অনুষ্ঠান, এটাকে বলা হয়েছে স্মৃতি রোমান্থন, কিন্তু অনেকেই অনেক রকম উপদেশ, আদেশ, গর্ব ভরা কথা বলে আমার বন্ধু কাশেম বলে গেল পাবলিক অ্যাডমিশনের কী হবে না হবে সে চিন্তা ভাবনা, সেটা খুব জ্ঞান করব। আজকে আমার ছোট ভাই যারা আছো, তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো সে কথা একটু ধৈর্য ধারণ করে সুন্দরভাবে শুনতে হবে। আজকে যারা যে একটি সুন্দর ডিপার্টমেন্ট পেয়েছো, এর পিছনের ইতিহাস আদিল ভাই, আবিদ ভাই এরা জানে। আমার অনুষ একটা ছেলে ছিল, ওর নামটা ভুলে গেলাম, তারপরের ব্যাচ আমাদের থার্ড ব্যাচে। আমরা কিন্তু এমন একজন ছাড়ের মানে টিচারের সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছি, যাকে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি টিচাররাও ভয় পেত, নূর মোহাম্মদ মিয়া। এবং সে খুব শৌখিন, ছাপা শার্ট গায়ে দিত। সে বলতো আই অ্যাম উইথ দ্য ইয়াং, সো আই অ্যাম অলসো ইয়াং, এই কথাটা সবসময় বলতো। তবে বাচ্চা যখন ছোট থাকে তখন বাপ মার কাছে রাখে এবং সেটাই পছন্দ করে, কিন্তু বাচ্চা ধীরে ধীরে যখন বড় হয় তখন কিন্তু সেও বাপ মার কাছ থেকে দূরে সরে যায়। আমি গত 20 বছর আগে যখন লোক প্রশাসনে 20 বছর পূর্তি অনুষ্ঠানে এখানে বলেছিলাম, আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, আমি 40 মিনিট বক্তব্য রেখেছিলাম। তারপরে আজকে আমি একটা কথা বলবো, আপনারা শুনবেন। এখন যারা বলছে এই লোক প্রশাসন বিভাগ যেটা আজকে তোমরা পেয়েছো, সেটা কিন্তু ছিল না। নিচতলায় একটা রুম নিয়ে লোক প্রশাসন বিভাগ ছিল। নূর মোহাম্মদ স্যার বসতেন, তার সামনে কয়েকজন টিচার বসতেন, আমরা করিডোরের উপরে পা দুলাই দুলাই বসতাম। একদিন 4 তলার রুমগুলো কমপ্লিট হয়ে গেল, আমরা তখন সব ব্যাপারে নেতৃত্ব দিতাম। জহু করে একটা ছেলে ছিল আমার থার্ড ব্যাচে, সে রাজনীতি করতো। নূর মোহাম্মদ স্যার একদিন থেকে আমাকে বললো, ফরিদ 4 তলার যে রুমগুলো হয়েছে ওগুলোর খবর কি? আমি বললাম স্যার সব শেষ হয়ে গেছে। বলে যাও তো দেখি এত কিছু পারো, দখল করতে পারো কিনা। আমরা হই হুল্লার করে দৌড় দিয়ে 4 তলার রুমগুলো একদিন দখল করলাম। স্যারকে বললাম যে স্যার ওখানে তো মেয়েদের কমন রুম আছে। বলে তাহলে তো আরো ভালো, তোরা কমন রুমের সামনে
সীমিত তোদের জায়গা দেওয়ার জন্য আমি এই বুদ্ধিটা দিয়েছি। তখন আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ইংরেজি এবং ইন্টারনেটের সাথে কম্পিটিশন ছিল, কারা কত স্মার্ট হতে পারে। আমরা ওয়ালের মধ্যে হেলান দিয়া বসতাম, বাচ্চুকে বলতাম চা নিয়ে আয়। কাশেম যে বললো যে বান্ধবী ছিল না, আসলে এখনো যারা তোরা লেখাপড়া করো, একটা গ্রুপ ছাত্রের সাথে মেয়েদের ভালো সম্পর্ক থাকে। ওই মোবাসের কথা বলছে একজন, আসলে আমি তো আজকেও আমার দুই ক্লাসমেট আসছে মেয়ে, তাদের গলায় হাত দিয়া, গিনির গলায় হাত দিয়ে হাঁটলাম। সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো বন্ধুত্ব। সব ছেলেদের সাথে আমি অনেক মেয়েকে জিজ্ঞেস করতাম, আমাদের ক্লাসমেটদের তোমরা পছন্দ করো না কেন? বললো যে অনেকে তো গ্রাম থেকে আসলে একটু কথা বললে প্রেম প্রেম ভাব ওঠে, সেই জন্য আমরা যারা ঢাকায় লেখাপড়া করছে ওরা অতটা করে না। এ গেল এক। 2 নম্বরে কমন রুমের সামনে যখন আমরা বসতাম, আমরা নিজেকে খুব গর্বিত মনে করতাম। মেয়েদের কমন রুম, বাচ্চু চা দিত। কোনো একটা ডিপার্টমেন্টের ছেলে হয়তো বাংলা যাচ্ছে, আমরা এই বেটা এখানে কি চাস, কোন ডিপার্টমেন্টে পড়িস? বললাম যে বাংলা। আমি মাদ্রাসায় করে এখানে আসছিস কেন, যাও দিকে। এটাও পাবলিক আর ইংলিশ ইন্টারনেটের জায়গা। এই ছিল তখন। আমি একসময় ব্যায়াম করতাম। আমি 1974 মিস্টার ঢাকা ইউনিভার্সিটি হয়েছিলাম স্পোর্টসের লাইনেও। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের 3টা পরীক্ষা হতো ফার্স্ট ইয়ারে, 500, 1, 2 কি ভুলে গেছি। আমরা থার্ড পেপারে যে পরীক্ষা দিলাম না দেওয়ার পরে স্ট্রাইক করলাম প্রথম টিএসসিতে আসে। নূর মোহাম্মদ মিয়া পরের দিন আমাদের ডাকলো, ডেকে বললো তোমরা পরীক্ষা দাও নাই কে? বললো যে স্যার আমরা সবাই। বলে না, কে কে নেতা আমি চিনি। আমার বললো তুমি দাঁড়াও। আমি বললাম স্যার বলেন। একটা লাথি মারবো ফুটবলের মতো, 4 তলা থেকে ফেলে দেবো। আমি বললাম কেন? কালকে বেটা তুই পরীক্ষার হলে বসবি, তুই যাবি, তোর সমস্ত ছাত্র যাবে, আমি নূর মোহাম্মদ মিয়া তোদের প্রমোশন দেবো না। সে পরীক্ষা আমাদের দিতে হয়েছে। এই ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা একটা ফ্যামিলির মতো ছিলাম। আমরা ফুটবল খেলছি একাত্রে, আমরা সমস্ত খেলাধুলা করেছি। আর পরবর্তীতে যখন পাবলিক ডিপার্টমেন্টের স্যার যে ছিলেন, সব ছাত্রের কথাই বললেন, যার মোফাজ্জলুল্লাহ স্যার 5-10 প্যাকেট স্টার সিগারেট খেতেন। তার ক্লাসে ঢুকলে ফরিদ বলেন তো দেখি এটা কি? আমি স্যার হওয়ার জন্য তো কিছু শুনি না, আমাদের তো স্যার ক্যান্সার হয়ে গেছে। বলে ঠিক আছে, কালকে থেকে কমাইয়ে দেবো। আর কমানো হতো না। পরবর্তীতে ইমরান খান স্যার আছে এখানে? ইমরান খান স্যার এখানে আছেন? নাই। তাহলে আমি শেষ করি ওনার কথা দিয়া। উনি এসে আমাদেরকে এই ব্যাকবেঞ্চার দাঁড়াও, ইউ স্ট্যান্ড আপ, কোশ্চেন করতো। আমরা স্যার এমএ ক্লাসে কেন কোশ্চেন করেন, আমরা উত্তর দেবো না। তখন খুব গণ্ডগোল হলো ব্যাপার নিয়ে, স্যারের সাথে আমাদের মনোমিল হলো। তখন ইমরান খানের স্যারের সাথে ছিল জাফরুল্লাহ, 2 জন। তারা একজন প্যাক্ট হলো। তখন আমরা কি করলাম, ছোট ভাইরা একটা ছোট কবিতা দিয়ে শেষ করি। এটা হইল, 1000 में काला, लाखों में लैंगड़ा, कुटी में इसेर दाना ঠুনকে ঠুনকে বুকারি হয় না, নেটা সে দূর হয় না। বুঝছো অর্থটা? বুঝছো? আমাদের মোহাম্মদ স্যার একটু চোখে ডিস্টার্ব ছিল, জাফরুল্লাহ স্যার খাটো ছিল, 2 জন প্যাক্ট। এর বিরুদ্ধে আমরা একটা কবিতা লিখলাম। সেই কবিতা নিলে 1000 লোকে একটা লোক কানা যদি থাকে শেষ, 1 লাখ লোকে একটা ল্যাংড়া লোক থাকলে শেষ, আর 1 কোটি লোকের মধ্যে যদি একটা খাটো আমার বন্ধু কাশিমের মতো থাকে, ওই কোটি লোক শেষ। এই খাটো লোকটা ঠুনকে ঠুনকে পুকারি হয় না, নেটাও সে দূর হয় না। মানে ওই ইসের জানা মানে ট্যাগরা লোকটা সবাইকে ধরে ধরে বলতেছে খাটো লোক থেকে দূরে সরো। আমরা এই কবিতাটা সবার কাছে ছড়াই দিলাম। সবাইকে আবার শুভেচ্ছা। আমি স্মৃতির মন্থন করছি। আজকের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অনেক চেষ্টার ফল। একটা রুম থেকে আজকে তাদের চেয়ারম্যান আমাকে দেখিয়েছে, অনেকগুলো রুম হয়েছে। আমরা পরিশেষে আশ্বাস দিচ্ছি, আমরা যেখানে যে অবস্থায় আছি, এই ডিপার্টমেন্টকে কলেবর পরিবর্তন করার জন্য আমাদের যে সাহায্য সহযোগিতা লাগবে, আমরা যারা ব্যক্তিভাবে এখানে ঘোষণা করছি তার কলেবর বৃদ্ধি করার জন্য। সবাইকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা একটু জেন্ডার ব্যালেন্স করার জন্য একটু ট্র্যাক চেঞ্জ হবে। আমি এই পর্যায়ে ডক্টর নাসিম বানু ওনাকে অনুরোধ করবো সেই কিছু বলার। ডক্টর নাসিম বানু উনি আছেন? উনি যদি না থাকেন তাহলে আছেন আমার সিনিয়র এবং জুনিয়র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই অনেক মজার মজার স্মৃতিচারণ করে গেছে। আমার কাছে অত মজার কিছু নাই, আমি অল্প দিয়ে একটা কথা বলবো। আমি 79-80 ব্যাচের পক্ষ থেকে এসেছি। আপনাদের জন্য একরাশ শুভেচ্ছা থাকবে। ইউনিভার্সিটিতে 32 বছর আগে আমি আমার ছাত্রী জীবন শুরু করেছিলাম আমরা, এবং আমার ভাবতে আশ্চর্য লাগে 27 বছর হয়ে গেছে আমি ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেছি। আমাদের ব্যাচে আমরা 69 জন ছাত্রছাত্রী ছিলাম। এই 69 জন ছাত্রছাত্রীর মধ্যে ঢাকা বোর্ডের ফার্স্ট গার্ল এবং রাজশাহী বোর্ডের ফার্স্ট বয় ছিল। এছাড়া আরও অনেক ভালো ছাত্রছাত্রী ছিল। আমাদের প্রথম দিনের ক্লাস নিয়েছিলেন সালাউদ্দিন মোহাম্মদ আমিনুজ্জামান স্যার। উনি আমাদের স্ট্যাটিস্টিক এবং রিসার্চ মেথোডোলজি পড়াতেন। আমি আমার 3 জন ক্লাসমেটকে হারিয়েছি। এদের মধ্যে একজনের কথা আমার চোখ বন্ধ করলেও মনে পড়ে। উনি হলেন সাবিনা আলম ডুরিন। আমরা বার্থডে স্টাডি ট্যুরে গিয়েছিলাম এবং সেই স্টাডি ট্যুরে সাবিনা আলম ডুরিন এবং মোহাম্মদ খান স্যারের মধ্যে একটা দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল এবং সেই দৌড়ের প্রতিযোগিতায় সাবিনা জিতে গিয়েছিল। যদিও বলা হয়েছে যে দুঃখের স্মৃতিচারণ করতে মানা, কিন্তু তারপরে কোনো না কোনোভাবে স্মৃতিচারণে সে এসে যায়, কারণ সে রোকেয়া হলের শ্রেষ্ঠ ছাত্রী হয়েছিল। আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমি আমার 2 জন শিক্ষককে হারিয়েছি। একজনের কথা আমি না বললেই নয়, উনি মোফাজ্জলুল হক স্যার। উনি আমাকে ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, আমি বলবো। উনি খবর দিয়েছিলেন আমি যে যোগদান করেছি। এবং আরেকজন আহসান হাবিব স্যার। আমরা 2 জনকে হারিয়ে ফেলেছি। এই ব্যাচটি আমি দাবি করব একটি আন্তরিক এবং সফল ব্যাচ। আমাদের প্রায়শই গেট টুগেদার হয় এবং মোটামুটি আমরা সকলেই সেখানে উপস্থিত থাকি। আমাদের 69 জন ছাত্রছাত্রীর মধ্যে 35 জন সিভিল সার্ভিসে আছে। আমি বিশ্বাস করি এবং আশা করি এই ডিপাকে সফলভাবে পরিচালনা করার জন্য আমার এই ব্যাচমেটরা যথেষ্ট কন্ট্রিবিউশন রাখতে পারবে এবং অন্য যারা আছে তারা সকলেই কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এবার 1988-99 ব্যাচ থেকে ফারহানা মিঠু তাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে। 40 বছরের সাথে নিজেকে 40 বছরের অভিজ্ঞতার সাথে নিজেকে সম্পৃক্ত করার যে একটা অদ্ভুত অনুভূতি, সেই অনুভূতিটা আমি বুঝতে পারছি। আমার মতন যারা আছেন তারা সবাই অনুভব করছেন। আমরা যখন ছাত্রী স্টুডেন্ট ছিলাম তখন আমরা 20 বছরের এই উদযাপন করেছি, আর এখন আমরা 40 বছরে আমাদের জীবন চলার পথের অভিজ্ঞতা নিয়ে এসেছি। তো আজকে অনেক স্মৃতি মনে পড়ছে, আর যেটুকু আসলে বলা দরকার, আমি 10টা-5টা অফিস করার মানুষ নই। এই ডিপার্টমেন্টে পড়াশুনো করে আমি কোনো বিভাগে বা কোনো মন্ত্রণালয় বা কোনো বড় অফিসে, কোনো কর্পোরেট অফিসে চাকরি করি না। আমার জীবনযাত্রার জন্য আমার পেশা হিসেবে বা নেশা হিসেবে আমি বেছে নিয়েছি শিল্পকে, অভিনয়কে। তো এখানে হয়তো আমার শিক্ষকরা অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু একজনও একবারও প্রশ্ন করেন না। তারা এত ইন্সপায়ার করেন আমাকে, এত উৎসাহ দেন। আমার মনে হয় যখন স্কুলে ভর্তি হয় একটি ছেলে বা একটি মেয়ে, তখন স্কুল এবং পরিবার তার ফাউন্ডেশনটা তৈরি করে দেয়। আর কলেজ তো খুব অল্প সময়, ওটা হঠাৎ এসে চলে যায়। আর ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটা অনেক বছর ধরে চলে। যেটা হয়েছে, আমি যেটা এখন বুঝতে পারি, যে আমার জীবনের বোধের জায়গাগুলো, নতুন নতুন জানালা, নতুন ব্যালকনি,
নতুন একটা উন্মুক্ত দরজা আমার শিক্ষকরা আমার জন্য খুলে দিয়েছেন। ওই বোধের জায়গাগুলো, শুধু পড়াশোনা না, বোধের জায়গাগুলো উন্মোচিত হয়েছে বলেই আজ আমি শিল্পকে, অভিনয় শিল্প বা এই শিল্প সংস্কৃতিকে নিজের পেশা এবং হিসেবে নিতে পেরেছি এবং অতটাই একান্ত হয়ে কাজ করতে পারছি। এতে আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষকদের অনেক অনেক অবদান আছে। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যারা পড়াশোনা করছেন তাদের তো অবশ্যই শুভকামনা জানাই। স্মৃতি প্রচুর আছে। আমার এখন মনে হয় আমরা বাইরে বসে, আমার বন্ধুরা এখনো বাইরে বসে আছে, সবাই গল্প করছিলাম এবং একটা কথাই বারবার উঠছিল, ডক্টর মোহাম্মদ খান। আমি জানি না স্যার আছেন কিনা। স্যারকে আমরা যে করিডোরে দেখতাম আমরা উল্টো দৌড় দিতাম, আমরা ওই করিডোরে যেতামই না। আমি জানি না স্যারের ক্লাস এখনো নতুন যারা তারা পেয়েছে কিনা বা তারা পায় কিনা। তো সেই ভয় আমাদের প্রথম থেকে ছিল যে আমরা মাস্টার্সে যে স্যারকে পাবো, কিন্তু আমরা ফার্স্ট ইয়ার থেকে বকা খেতাম এবং কখনো প্রচণ্ড অভিমান হয়েছে, কখনো লজ্জা পেয়েছি, কেন এত বকছেন আমাদের, বা সামনে যাওয়ার তো সাহস নেই। কিন্তু এখন বুঝতে পারি বকাগুলো বড্ড জরুরি ছিল। ওই জরুরি বকাগুলো না খেলে আজ এখানে এসে দাঁড়িয়ে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার বা জীবনের পথে চলার শক্তিটা কোথায় হতো না, এবং সফলতা নিয়ে কাজ করার শক্তি এবং সাহস হতো না। বড্ড জরুরি, কারণ পড়াশোনা করার জন্যই উনি পড়তেন। আর খুব ইচ্ছে ছিল শিক্ষকদের সাথে দেখা হয়েছে ডক্টর সালাউদ্দিন আমিনুজ্জামান, কালিমুল্লাহ স্যার, সবার সাথে, আক্তার স্যারের সাথে দেখা হয়েছে। কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে আমাদের আশা স্যারের জন্য, কারণ স্যার এখানে নেই। আমাদের 20 বছর যখন হয়েছে আমরা তখন স্টুডেন্ট স্যার ছিলেন। স্যারকে খুব মিস করছি। আর সালাউদ্দিন স্যারের ক্লাস আমি জানি না নতুন যারা আছে তারা পাই কিনা কথাটা, বড় অদ্ভুত ধরনের ক্লাস। প্রথম যেদিন আমরা করেছিলাম ওনার ক্লাসে বসলাম, তারপর থেকে ওনার ক্লাস কিন্তু মিস হতো না। প্রচুর ছাত্রছাত্রী থাকতো, ওনার ক্লাস কেউ সহজে মিস করতো না, একান্ত নিজের কোনো কারণ ছাড়া। কারণ একটু অন্য ধরনের ক্লাস করতেন, গতানুগতিকতার বাইরে একটা অন্য রকমের। তো শুভকামনা, এবং যারা আয়োজক তাদের অবশ্যই সাধুবাদ জানাই। আমার শিক্ষকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি 88-89 ব্যাচ আমার সকল বন্ধুদের পক্ষ থেকে আমার শিক্ষকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাধুবাদ জানাই আজকের আয়োজকদের, এবং যারা পড়াশোনা করছেন তাদের সফলতা কামনা করি, শুভকামনা করি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন 1978 ব্যাচের জনাব গোলাম শফিক, ওনাকে অনুরোধ করছি। সমবেত সুধী, আমার বন্ধু, বড় ভাই এবং ছোট ভাই বোন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অনেক কথা বলার আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু বেছে কিছু কথা বলবো। আমরা যখন ভর্তি হয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে যে 1978 সালের মধ্যে আমাদের ভর্তিটা সম্পন্ন হয়েছিল। সবাই 78-এ ভর্তি হয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই আমাদের সালাউদ্দিন স্যারকে প্রথম শিক্ষক হিসেবে পাই। তিনি আমাদের রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিষয়টি পড়াতেন। অ্যাক্টিভ সাবজেক্টটি আমরা খুব যত্ন নিয়ে পড়তে হয়েছিল, কারণ এটা অনেক জটিল বিষয় ছিল। তিনি খুব পড়াতেন ভালো, আমাদেরকে খুবই আকৃষ্ট করেছিলেন নানা কারণে। কিন্তু মুশকিল হলো যে তিনি আমাদেরকে আপনি বলে ডাকতেন। তখন এইভাবে যখন সময় পার হয়ে গেল, বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার পর তিনি আবার তুমি বলা শুরু করলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে 30-35 বছর পার হয়ে গেল, আমরা অনেকেই বুড়িয়ে গেলাম, কিন্তু সালাউদ্দিন স্যার বুড়ো হলেন। একদিন বিশ্ববিদ্যালয়ে দুইজন হাঁটছিলাম, এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন এই লোকটা কে। আমি বললাম আমার ছাত্র। অবিশ্বাসযোগ্য কিছু বলিনি, অনেকে এখন এটা মনেই করতে পারে, রসিকতা করার জন্য আমি এটা বললাম। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন আসলে বিশ্ববিদ্যালয়ে এই লোক প্রশাসন বিভাগে ভর্তি হওয়াটা একটা প্রেস্টিজের বিষয় ছিল। পরে অবশ্য বুঝেছি যে এটা একটি মোহ ছাড়ার কিছু নয়। কিন্তু আশ্চর্যজনক আমি লক্ষ্য করেছি যে মফস্বল থেকে আসা ছেলে মেয়ে এবং ঢাকা শহরে যারা বাস করতেন তাদের মধ্যে
কেমন যেন একটা তেল এবং জল মিশ না খাওয়ার মতো বিষয় ঘটে গেল। আর ছেলে মেয়ের মধ্যে যে পার্থক্য সেটা তো আরো প্রকটিত হলো। বিষয়টি সালাউদ্দিন স্যার লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন যে তোমরা একটু মেলামেশা করো, মিতশিক্ষা একটু বাড়াও। আমরা আসলে চেষ্টা করলাম, কিন্তু বন্ধুত্ব কিছু কিছু হলো, কিন্তু ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক ভালো হলো, কিন্তু প্রেম প্রীতির সম্পর্ক সেইভাবে গড়ে ওঠেনি, দু একটি ব্যতিক্রম ছাড়া। কিন্তু এই বেশটি, এই ব্যাচ নানা দিক দিয়ে ভাগ্যবান এবং ভালো কাজ করেছে যে আমাদের একটি ফোরাম আছে সুবর্ণ ৭৮, প্রায়ই আমরা গেট টুগেদার করে থাকি। সেই সুবাদে আমাদের ছেলে মেয়েদের মধ্যে গভীরতর সম্পর্ক গড়ে উঠছে। এই যে প্রেম প্রীতি নিয়ে এতক্ষণ আফসোস করা হলো, আমাদের অন্তত একটি সান্ত্বনা আছে যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতিটা ভালোই হবে। তারপর আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে শিক্ষকদের সম্পর্কে। শিক্ষকদের মধ্যে আপনারা জানেন যে নূর মোহাম্মদ স্যার সবার সিনিয়র ছিলেন, সকল শিক্ষকেরও শিক্ষক ছিলেন। তার সহজ সরল পাঠদানের পদ্ধতি এবং তার রসিকতা সব মিলিয়ে তিনি আমাদের খুবই প্রিয় শিক্ষক হয়েছিলেন। আজ তিনি নেই, ২০ বছর পূর্তি সময় তিনি আমাদের সাথে ছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। তাছাড়া অন্যান্য শিক্ষক যারা চলে গেছেন, নামগুলো আপনারা শুনেছেন, তাদেরও আত্মার শান্তি কামনা করছি। সবারই আত্মার শান্তি পাক। বিশেষভাবে এখন আমি একটি বিষয় এই সকল শিক্ষকই আসলে আমাদের খুব প্রিয় ছিলেন, কেউ অপ্রিয় ছিলেন না, কিন্তু কারো কারো প্রতি আমরা যে রেসপন্স করতাম সেটি প্রকাশভঙ্গিটা অন্যরকম ছিল। তো বিশ্ববিদ্যালয়ে ঢুকে একটা ধাক্কা খেলাম। ডক্টর মোহাম্মদ খান স্যার বোধহয় নেই, হঠাৎ করে আমাদের সমীকরণটা পাল্টে দিলেন। তিনি বললেন তোমাদের কান ধরে ক্লাস থেকে বের করে দেব। হ্যাঁ ঈশ্বর, এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে এই কথা শুনতে হলো। ঠিক আছে, আমরা মেনে নিলাম, কারণ আমরা সবাই মনোযোগী ছাত্র ছিলাম না, লেখাপড়া করতাম না, মেনে নিলাম। একদিন তিনি বললেন যে তোমাদের এবং গরুর মধ্যে কোনো ফারাক নাই, ক্রমান্বয়ে খুব শৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছে। সেটার কারণ ছিল মিজানুর রহমান বুলবুল ক্লাসে সিঙ্গারা খেয়ে ঢুকতে তার একটু দেরি হয়েছিল। আবার মিজানুর রহমান মোল্লা বলছে যে স্যার ওর তো একটু গ্যাস্ট্রিকের ভাব আছে, এই সিঙ্গারা খেয়ে আসতে একটু দেরি হলো। উনি বললেন কি বললেন, এই সিঙ্গারা খেলে গ্যাস্ট্রিক আসে না যায়, তোমাদের মধ্যে গরুর মধ্যে কোনো ফারাক নাই। ঠিক আছে, তার একটি বিষয়ে ফলাফল প্রকাশ হবে এদিন বিকেলে, কিন্তু দুপুর থেকেই তিনি শাউটিং করতে শুরু করলেন, একেবারে বকা যা আছে। তারপর বললেন যে তোমরা সব গাধা। গাধা তিনি বলতে পারলেন, গাধা বলতে পারেন, কারণ গাধা বললে সুবিধা, গাধার কান বড় থাকে, ধরতে সুবিধা, সেটা তিনি বলতেই পারেন, আমরা সেটাও মেনে নিলাম। তারপর দীর্ঘ সময় পার হয়ে গেল। এখন বুঝি যে সেই অপ্রিয় শিক্ষক এখন কত প্রিয়, কারণ স্যার হয়তো কত কথা ভেবে সেই কথাগুলো বলেননি। কারণ এই ভালো হওয়ার দৌড়ে এখন গরুর চেয়ে মানুষ অনেক পিছনে পড়ে আছে। কাজেই তিনি যত অপ্রিয় কথাই বলো সেগুলো আমরা মাথা পেতে নিচ্ছি। আর একটি ছোট্ট কথা বলবো, সেটি হচ্ছে যে আমি লক্ষ্য করেছি তখন আসলে ধূমপান করাটাকে খুব একটা অগৌরবের মনে করা হতো না। এই জন্য যে পারে সেই ধূমপান করেছে, ছাত্র শিক্ষক পাশাপাশি করেছে, কোনো অসুবিধা নেই। মোফাজ্জলুল হক স্যার ধূমপান করতেন, কিন্তু ক্লাসে কোনোদিন করতেন না, অন্য শিক্ষকরা কেউ করতেন, কিন্তু মোফাজ্জলুল হক স্যার কোনোদিন করেননি। একদিন ক্লাসে ঢোকবার আগে আমাদের বন্ধু মোশাররফ হোসেন বাবুল সব শেষের আসনটাতে বসে আরামসে সিগারেট টানছেন, কিন্তু স্যার ঢুকেই এটা দেখে ফেললেন এবং তেলে বেগুনে জ্বলে উঠলেন, খুব চিৎকার করলেন, সমস্ত ভবন কেঁপে উঠল। শেষ পর্যন্ত বললেন যে বেয়াদবি একটা সীমা এবং পরিসীমা দুটোই থাকা দরকার। সুধীমণ্ডলী, আসলে আমরা বেয়াদবি বা সীমা বা পরিসীমা কোনোটাই লঙ্ঘন করিনি। আসলে তিনি সময়ের সীমা কিংবা পরিসীমা লঙ্ঘন করে আমাদের ছেড়ে একদিন চলে গেলেন। এই বিভাগের কোনো শিক্ষকই আমাদের অপ্রিয় ছিলেন না। আমাদের সবার কাছ থেকে আমরা ভালোবাসা, স্নেহ, মমতা পেয়েছি। বকাবজকা যতই করতেন আমাদের মঙ্গলের জন্যই করেছেন, সেটা আমরা বুঝেছি। আর বড় ভাইদের কথা বিশেষ করে বলবো, তারা খুবই স্নেহবৎসল ছিলেন।
তারা তখন আমাদের খুব খাওয়াতেন, এখনো ডিপার্টমেন্টে গেলে তারা না খাইয়ে ছাড়েন না। হয়তো তারা ভাবেন যে অতিথি নারায়ণ যদি না খেয়ে চলে যায় তাহলে গৃহস্থের অমঙ্গল। এটি একটি সত্যি সম্ভ্রান্ত বিভাগ। এই বিভাগটি জ্ঞানের চর্চা এবং গবেষণায় উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক এবং শুধু বাংলাদেশে বিশ্বে একটি শ্রেষ্ঠ বিভাগ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক, এই কামনা ব্যক্ত করে শেষ করছি। সবাই মজার মজার কথা বলছে, আমি একটা এই ফাঁকে এমসি হওয়ার কিছু অ্যাডভান্টেজ দিয়ে নিই। ছোট্ট একটা ঘটনা বলে, আমাদের সময় একসময় ভাইবা দেওয়া শুরু হলো। তো আমাদের এক বন্ধু বের হয়ে এসে বললো, দোস্ত নায়িকা আর নায়িকার বইয়ের মরাটের রংটা কি? বাস হুলস্থুল পড়ে গেলে এটা রং কি? কেউ বলে সবুজ, কেউ বলে কালো, কেউ বলে নীল, এবং কেউ কেউ লাইব্রেরির দিকে ছোটাছুটি করলো। তো পরে সিদ্ধান্ত হলো যে বলা হবে, স্যার এটা তো ফটোকপি করা ছিল, শুধু ফটোকপি, ওই একটা কালো বাইন্ডিং ছিল, অরিজিনাল বইটা পাইনি। এরকম নানান রকম মজার মজার স্মৃতি আছে সিনিয়রদের মধ্যে, জুনিয়রদের মধ্যে। এরকমই কিছু স্মৃতি নিয়ে এখন বক্তব্য দিতে আসছেন আমাদের পরবর্তী বক্তা জনাব রওশন জাদিদ। জনাব রওশন জাদিদ। সম্মানিত সভাপতি এবং আজকে ডুপার যারা আমার অগ্রজ এবং সহপাঠী এবং অনুজ বন্ধুগণ, আসলে কথা অনেক বলা হয়ে গেছে, স্মৃতির কথা। তবে একটা জিনিস আমি একটু বলতে চাই, আমাদের প্রয়াত আহসান হাবিব স্যার, উনি আমাদের ক্লাসে আমরা মানে 4th ব্যাচ, উনি ক্লাসে ঢুকে আমাদের বললেন, তোমরা নিজেদের যখন জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্টে পড়ো, তো আমরা শুনে প্রশ্নটা শুনে একটু আমরা আশ্চর্য হতাম যে এটা মানে কি ধরনের ইয়ে। তখন নর্মালি দু একজন বলুন স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বলে না 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 না, এইটা একটা বলার স্টাইল হলো, ইউনিভার্সিটির 4টা সাবজেক্ট আছে, রয়্যাল সাবজেক্ট, ইংলিশ, ইকোনমিক্স, আর তোমরা যখন বলবা কলারে হাত দিয়ে বলবা পাবলিক অ্যাক্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। তো সেই পাবলিক অ্যাক্টের ছাত্রদের আজকে এই মহা সম্মিলন, এবং প্রয়াত আমাদের নূর মোহাম্মদ স্যার, প্রয়াত আসাদ স্যারের কথা, আসাদুজ্জামান মুফাজ্জলুল হক স্যারের কথা আপনারা সবাই বলেছেন। শুধু তাদের আত্মাকে জিজ্ঞেস করে আজকে জানতে ইচ্ছে করে, স্যার আপনারা কি শুনতে পান আজকে আমাদের এই টিএসসির জাগরণের গান, আপনাদের শিক্ষা, আপনাদের দেয়া যে অধ্যয়ন, সেগুলো করে আমরা সকলে অন্ততপক্ষে কতটুকু মানুষ হতে পেরেছি জানি না, কিন্তু আমরা অমানুষ হই। তাই সমস্ত স্মৃতি, বন্ধুত্ব এবং প্রেম নিয়ে আমি শুধু একটি কবিতা আপনাদেরকে শোনাব। তিস্তা পাড়ের শ্যামল বাংলার সোনালী প্রান্তর, মফস্বল শহরের অলিগলি পথ পেছনে ফেলে সে সময়ের দ্রুতগামী ট্রেন ঢাকা এক্সপ্রেসে চেপে বসেছিলাম। চোখে মুখে অনেক স্বপ্ন, ভেতরে ভয়, উৎকণ্ঠা ছিল না তা নয়, কারণ যাচ্ছি আমি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, প্রাচ্যের অক্সফোর্ডে ভর্তি যুদ্ধে। অবশেষে জায়গা হলো কলা ভবনের লোক প্রশাসন কুটিরে। আগের মতোই ক্লাসরুম আছে, আছে অগন্তি ছাত্রছাত্রী, আছে নামি দামি শিক্ষক মণ্ডলী। তবু নতুন যা পেলাম, দেশের স্বাধীন মানচিত্রের ছাত্র আন্দোলনের ক্যাম্পাস, মধুদার ক্যান্টিন, বটতলা টিএসসি, বিশাল লাইব্রেরি, ইউক্যালিপটাস আর কৃষ্ণচূড়ায় মোড়ানো ভালোবাসায় মুখরিত এক সবুজ ক্যাম্পাস। ক্লাস একদিন কিউ ধরে টিএসসির 2 টাকার পোলাও গোস, শেষ ক্লাস বিকেল 3:30, টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট, পূর্বপুরুষের সমীকরণে জীবনের ভেতর গড়ে উঠল ঘর বসতি, সংসার, সন্তান,
অবাধ্য নিয়মের কাছে সমর্পণ করলাম নিজেকে। এমনি করে আলো আধারে ডুবে গেছে 32টি বছর। পাটিগণিতের মতো এখনো জীবনের হিসেব নিকেশ মেলাতে পারিনি। বন্ধুদের নিরেট আড্ডা, করিডোরে স্মৃতির ক্যানভাস, তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে করে, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। ধন্যবাদ সকল বন্ধুদের। আমি এখন এই পর্যায়ে বলবো বক্তব্য রাখার জন্য আনোয়ারা বেগম, 22 ব্যাচের। আমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলেন নাজমুন্নেসা মাহতাব ম্যাডাম এবং ইলিয়াস সরকার স্যার পড়িয়েছিলেন, আর মাস্টার্সে পড়িয়েছিলেন মোহাম্মদ খান স্যার, আর মাঝখানে সালাউদ্দিন স্যার, সিরাজউদ্দৌলা স্যার, আক্তার স্যার, ফজলুল্লাহ স্যার সবাই পড়িয়েছেন আমাদেরকে। আমার আজকের এই অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদেরকে সবাই ভালো পড়িয়েছেন, আমার স্যারদের প্রতি আমাদের সবারই ইতিবাচক ধারণা আছে। যদিও মোহাম্মদ খান স্যার ক্লাসে এসে পড়া ধরতেন, মাঝে মাঝে আমরা ভয়ে ভুলে যেতাম এবং কঠিন একটা ধমক দিতেন। স্যার এখনো সেই ধমক দিয়ে থাকেন, আমি অবশ্য এটাতে কিছু মনে করি না, আর আমার ব্যাচমেটরাও হয়তো তেমন কিছু মনে করতো না, কারণ ভালোর জন্যই দিতেন এটা আমরা বিশ্বাস করি। আর আমাদের ব্যাচের মধ্যেও অনেক আন্তরিকতা ছিল সবার মধ্যে। আমাদের ব্যাচে আলমগীর জাতীয় হকি দলের খেলোয়াড় ছিল, সে প্রায় পরীক্ষা দিতে পারতো না, কারণ হকি দল থেকে ডাক আসতো তার। আমাদের ব্যাচে বিতার্কিক ছিল নাসির রিজওয়ানা মনির, সে এখন ট্যাক্সেশন ক্যাডারে আছে, সেও জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছিল। অনেকেই টিচিং প্রফেশনে আমাদের ব্যাচে আছে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছে। আমরা সবাই ভালো ছিলাম। ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুদেরকে মানে দেখা করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আর সেই সাথে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আমাদের ব্যাচের পক্ষ থেকে, এবং আশা করি এটা সবাই চাচ্ছে, একটা দাবি জানাচ্ছি যে প্রত্যেক বছর না হোক অন্ততপক্ষে 2 বছর পর পরও এরকম একটা অনুষ্ঠান যেন তারা মানে আয়োজন করে, তাহলে সবার সাথে সবার দেখা হবে, ইন্টারাকশন হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে ধন্যবাদ, ডিপার্টমেন্টকে ধন্যবাদ, অনুষ্ঠান আয়োজনের সাথে আমার যে স্যারেরা ছিলেন এবং ডিপার্টমেন্টের বর্তমান এবং আগের বড় ভাইরা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখতে আসছেন শাহানুর রহমান শাহ, 1989-90 ব্যাচ। শাহানুর রহমান শাহ। আমি মোহাম্মদ শাহানুর রহমান স্যার, 1989-90 সেশনের ছাত্র। ইতিপূর্বে সবাই প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয়ে ঢোকা এবং পরবর্তী স্মৃতিগুলো চালু করে গেছেন। আমার স্মৃতিটাও বেশ মজারও। ভর্তি পরীক্ষা যখন হয় তখন আমাদের ওই সময় থেকেই মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া হতো। ইংলিশে 10 না পেলে লোক প্রশাসন কিংবা প্রথম সারির যে 4টা সাবজেক্ট, রয়্যাল সাবজেক্ট বলতো যেগুলোকে, সেগুলোতে চান্স পাওয়া খুব দুষ্কর ছিল। তো আমি খেলাধুলার প্রতি বেশি ছিলাম। আমি খুলনা ফার্স্ট ডিভিশনে খেলতাম 8ম শ্রেণী থেকে, তারপরে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। তো এখানে এসে আমাকে যখন সাবজেক্ট দেওয়া হলো, আমার মনের মতো সাবজেক্টই দেওয়া হলো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। বেশ ভালো পেন স্লিপ নিয়ে চলে গেলাম, কুরবানির ছুটি দিয়ে দিল। ছুটি নিয়ে পরে পেন স্লিপ নিয়ে আসছি, ডিপার্টমেন্টে ভর্তি হতে যেয়ে দেখি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমার নাম নেই। পরে ওখান থেকে বললো আপনি এক কাজ করেন, ডিন অফিসে চলে যান। ভাইটা সব বড় বড় রাজনীতি করেন। ডাকসু খুব সামনে, আবার ডাকসু নির্বাচন, এদিকে বড় ভাইটা বেশ বড় বড় নেতা হয়ে গেছেন। এর মধ্যে স্মৃতিচারণ করি বেনজির ফারুক ডাকসুর সদস্য ছিলেন উনি।
আমি যেরকম নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে আমাকে স্লিপ দিল, কিন্তু এখন আমার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তা উনি ঘুম থেকে উঠেছেন দুপুর 12:30টায়, তখন বোধহয় ছাত্র নেতাদের এরকমই একটা স্টাইল ছিল। তা মাথার চুল আস্তে আস্তে বলতেছেন, স্যার মানে আমি একটু বেয়ারা টাইপের ছিলাম, বাবা মার দ্বিতীয় সন্তান, বাবা ব্যবসা করতেন, পয়সারও অভাব ছিল না, অগাধ পয়সা দেখেছি, কোনো কিছু নিয়ে কোনো অভাব কোনোদিন বোধ করিনি। তো বেয়ারাপনা একটু ছিলই, বলতে পারেন বেয়াদবও ছিলাম কিছুটা। তো আমাকে বললো, ডিন অফিসে 2-4টে টপ ভাঙতে পারবে? আমি বললাম কোনো বিষয় না, আপনি শুধু ছাদ থাকবেন। তো এর মধ্যে যেই 2 বড় ভাই আছে ওনারাও উঠে আসলেন। ওনারাও আমার বাড়ি খুলনা, আমি বেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছি আর্টসে। তারপরে যাই হোক আসার পরই ওনাদের আর কিছু বলা লাগে না, আমি 2টো টপ ভেঙে ফেলেছি এর মধ্যে ডিন মহোদয় তাড়াতাড়ি করে আসাদ স্যারকে এবং কলিমুল্লাহ স্যারকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে উনি বলেন যে তোমার নাম তো দুটো ডিপার্টমেন্টে আছে। আমি আরও বেশি অবাক হয়ে গেলাম বিষয়টায়। 2টো ডিপার্টমেন্টে মানে একটা হচ্ছে লোক প্রশাসনে এবং আর একটা হচ্ছে ল ডিপার্টমেন্টে। লোক প্রশাসন ব্যাপারটাই আমার কাছে কোনোরকম ছিল না, আন্তর্জাতিক সম্পর্ক একটা রয়্যাল সাবজেক্ট। এক বড় ভাই পড়েন, খুব গর্বের সাথে এলাকায় এসে বলেন যে উনি আইআরে পড়েন, সংক্ষেপে বলেন। ওটাই পড়বো চিন্তা করলাম, আবার এটাতে। তো আমি অবাক হয়ে গেলাম আসাদ স্যারের হাসিটা দেখে, আর কলিমুল্লাহ স্যারের যথারীতি প্রথমেই অ্যাপ্রোচিংটা ছিল, কেমন আছেন আপনি? তো কিছুটা স্বাভাবিক ব্যাপার, মানে টকবুকে তখন তরুণ, ইমপ্রেসড হওয়ার মতো অনেক কিছুই ওনার মধ্যে ছিল। যে দেখেন, উনি তখন আমাকে বোঝানো শুরু করলেন। আসাদ স্যার দায়িত্বটা ছেড়ে দিলেন কলিমুল্লাহ স্যারের উপরে, বললেন যে ওকে কনভিন্স করার ব্যবস্থা, ছেলেটা এক্সাইটেড হয়ে আছে, মফস্বল শহর থেকে এসছে। আমরা যদিও মফস্বল, কিন্তু সিটি কর্পোরেশন, খুলনা কিন্তু সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্ন একটা শহর। আমি প্রাউড ফিল করি আমি খুলনা জন্মগ্রহণ করেছি। তো যা হোক, কি আর করা, আসাদ স্যার, ডিন স্যার বিব্রতের অবস্থায় আছেন। দেখো কতজন পদ খোলা আছে, লতে কিন্তু বেশ অনেক সুযোগ সুবিধা, পাবলিকেটেও অনেক সুযোগ সুবিধা। আসাদ স্যার আমাকে সোজা বাংলায় কিছু বললেন এবং কলিমুল্লাহ স্যার যথারীতি বললেন যে আইআর সাবজেক্টটা কি, এটা ইতিহাস ভিত্তিক কম্পারেটিভ ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর, তো ইতিহাসের উপরে কিছু পড়াশোনা, এগুলো ইন্টারেস্ট নাই এবং ভবিষ্যতে খুব বেশি একটা ভালো না। যাই হোক, আসাদ স্যারের কথায় আমি ওনার হাসিটাতেই আর মুগ্ধ হয়ে গেলাম। তুমি পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো করবে এবং এটার জন্য আসলেই ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমার কথা তুমি শোনো। তো স্যারের কথা মেনে নিয়েই আমি লোক প্রশাসনে ভর্তি হলাম। তাই এটা হলো শুরু। যা হোক, স্মৃতিচারণ করে এরপরে তো বন্ধু বান্ধবদের সাথে আরও অনেক কিছু, ছাত্র রাজনীতির যেটা এখন নাই, সবচেয়ে দুঃখজনক ঘটনা, বাংলাদেশের ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস, এটা বোধহয় ভুলতে বসে চলেছে বর্তমান প্রজন্ম, সেটা বোধহয় হারিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, লোক প্রশাসন বিভাগের প্রধান উনি আমাদের বোধহয়